অ্যাকচুয়ালি আমি কোরবানি ঈদের আগে শুটিং এ যাচ্ছিলাম ওকে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে। ওইখানে আমার ড্রাইভারটা ছিল আমার হোম ডিস্ট্রিক্টেরই। ওনার সাথে যখন যাই তখন আমার বলতেছে যে বস আপনি কি ভূত বিশ্বাস করেন, ভূত ভয় পান? আমি বললাম যে ভূত বিশ্বাস করবো, ভূত ভয় পাওয়ার কি আছে, একটা আনসার্টেন একটা ব্যাপার। কিন্তু বললো কি যে বস আমি এমন একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি যে রীতিমতো সেখান থেকে মানে বেঁচে ফিরে আসছি। এক কথা। আমি বললাম কি ঘটনা? বললো যে এই কিছুদিন আগে যে গত বর্ষা সিজনে যেই লঞ্চ দুর্ঘটনা হয়, লঞ্চ দুর্ঘটনায় মৃত মানুষ নিয়ে সে যাচ্ছিল চিটাগংয়ে। এবং চিটাগং যাওয়ার পথে রাত হয়ে যায়, রাত 12টা ওভার হয়ে যায়। তখন গাড়িটা তার চলতেছিল যে প্রায় 90 আপ। চলার পরে হঠাৎ একটা খোলা জায়গায় এসে গাড়িটা একেবারে পুরা নিউট্রাল হয়ে যায়, একেবারে জায়গার উপরে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পরে গাড়ির ভিতরে যে লাইটটা সাদা আলো আস্তে আস্তে লাল হতে হতে একবার পুরো রেড কালার হয়ে যায় এবং গাড়িটা আস্তে আস্তে কাঁপতে শুরু করে। আচ্ছা। তখন ড্রাইভার তার হেল্পার কে বলে যে নাম তো নামে দেখতো গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে কিনা, আর গাড়ির চাকাগুলো ভালো করে জ্যাক দে। আচ্ছা। এর ভিতরে গাড়ির কম্পন সেটা আরো অনেক মাত্রায় বেড়ে যায়। গাড়ি কাঁপছে। হ্যাঁ, একা একা গাড়ি কাঁপতেছে এবং পিছনে যে লাশগুলা র্যাপ করা দিয়ে চাটাই তালাই দিয়ে র্যাপ করা, ওগুলা যে খুলতেছে ওর সাউন্ডটা পাওয়া যাচ্ছে। যারা আশেপাশে আছে তারা কেউ কিছু দেখতে পাচ্ছে না, আশেপাশে থাকার ভিতরে ড্রাইভার আর তার হেল্পার। আচ্ছা। খুলতেছে তখন তার মনের ভিতরে একটা ভয় জাগে। তখন হেল্পারকে বলে যে দৌড় দে। হেল্পারও দৌড় দেয়, সে দৌড় দিয়ে যায়। প্রায় 1.5 কিলোমিটারের মতো তারা দৌড়ায়। বিশাল ক্ষেত। 1.5 কিলোমিটার পরে যায় একটা বাড়ি পায়, বাড়ির উপরে তারা উপরে হয়ে পড়ে এবং ডাকে যে প্লিজ কেউ হেল্প করে না, হেল্প করার জন্য ডাকে। তার দরজা খুলে না। যখন বলছে যে আমরা ড্রাইভার, দরজাটা খুলেন, বিপদে পড়ছি, তখন তার দরজা খুলে বেরোয়। বের হওয়ার পরে যে শুনে যে আসলে কি ঘটনা, তখন তার গরম পানিতে গোসল করে, একটা মদ জিনানে ফুটু দেয়। তো সকালবেলা লোকজন নিয়ে যায় গাড়িতে, দেখে যে গাড়ির সবগুলা তালাই, এই লাশের যে র্যাপিং করা ছিল তালাই সবগুলো খোলা এবং ভিতরে কোনো হার্ট কিংবা ওই যে কলিজা টলিজা এগুলো কিচ্ছু নেই। আচ্ছা। টোটালটা একেবারে পুরো বিভৎস অবস্থা। তখন এলাকাবাসী লাশগুলো ধরে আবার তালাই টালাতে পেঁচিয়ে আবার ড্রাইভারকে জিজ্ঞেস করছিলেন যে কি দেখেছিলেন তিনি বা এরকম কিছু। সে বললো আমাকে যে আদমখোর। বেসিক্যালি আমিও সেদিন প্রথম আদমখোরের কথা শুনছি যে এরা নাকি মানুষ খায়, মৃত মানুষদের। এরা একটু বলবেন দেখতে কেমন হয়? আমি তো শোনাচ্ছি, আপনি একটু দেখতে। আমি বললাম যে তুমি কি এটা দেখছো? শোন ভাই, এটা কি দেখছো তুমি? বলো যে বস আমি তো এটা এই ঘটনায় দেখি নাই, আগে একবার এরকম একটা লাশ নিয়ে যাওয়ার পথে আমি দেখছি, এক পলকের জন্য দেখছি। মানে বর্ণনাটা খুব বিভৎস বর্ণনা, যে গলা থেকে মাথা নাই। আচ্ছা। এবং গায়ে বিশেষ বিশেষ জায়গায় কিছু চোখ আছে, 2 হাতটা লম্বা করা। 2 হাত অনেক লম্বা, গলা নাই, মানে গলার উপরে মাথা নাই আর কি, মাথা নাই, এবং শরীরের বিভিন্ন জায়গায় চোখ বসানো। আমি কিন্তু এই ধরনের ঘটনায় এর আগেও শুনেছি। আমি শুনেছিলাম একটা রুটের ঘটনা, যে বাসে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখে যে কয়েকজন মানুষ বসে বসে বেশ আরাম করে লাশ খাচ্ছে। এবং এর আগেও আমরা এখানেও আমাদের রেডিও ফুর্তিতেও কেউ কেউ আমাদের SMS করে বলেছিলেন এরকম, যে তারা যেটা এক্সপিরিয়েন্স করেছেন সেটা অনেক উদ্ভট টাইপের একটা জিনিস। সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখেন যে নৌকার মধ্যে লাশ নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখা গেল যে মানে গন্তব্যে আসার আগেই লাশের মাথা অলরেডি খাওয়া হয়ে গেছে। এবং আপনি যেভাবে বলছিলেন আমাকে একটু আগে ঘটনাটা, মানে অনিয়ারে না, আমাকে যখন ঘটনাটা বলছিলেন তখন যেভাবে বলছিলেন আর কি, যে ঠিক মুখে তুলে যে খাচ্ছে এরকম না, কিছু অংশ উধাও হয়ে যাচ্ছে। ওটা জাস্ট দেখা যাচ্ছে যে ওটা যখন খুলে হাত দিয়ে, খোলার পরে হাত দিয়ে এই পার্টগুলো আলাদা করার পরে অটোমেটিকলি
নাই হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়, এরকমই আমিও এরকমই শুনেছিলাম। এনিওয়েজ, আমরা জানি না, মানে এরকম ঘটনা হয়তো আপনাদেরও থাকতে পারে। আপনাদের যদি এরকম ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ইমেল করে জানাবেন। আর এখন ছোট্ট করে লিখে ফেলতে পারেন ইচ্ছা করলে, যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। আমরা চেষ্টা করবো আপনার SMS পড়ার। যেমন মুক্তা আমাদের ময়মনসিং থেকে SMS করে বলেছেন যে ভূত পেতনি এরা সব হচ্ছে তার আত্মীয় স্বজন, এরকমই তিনি দাবি করেছেন। ভেরি গুড, আপনাকে তো আমাদের দরকার। আপনি যে মানে যখন ঢাকায় আসবেন ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা সরাসরি আপনার সাথে কথা বলবো স্টুডিওতে নিয়ে এসে। সবাই এরকম একটা সৌভাগ্যের সম্মুখীন হবে যে একদম পুরোপুরি সেই পরিবারের একজনের সাথে মানে কানেক্টেড হতে পারবে। এটা বিশাল একটা ব্যাপার। আমরা মানে উইল বি ভেরি লাকি যে যদি এরকম কিছু একটা হয়। আর সাকি আমাদের লিখেছেন কংগ্রাচুলেশনস টু মাই টিম। ডেফিনেটলি আমরা সবাই কংগ্রাচুলেট করছি বাংলাদেশ টিমকে। আচ্ছা, আমাদেরকে SMS করেছেন কাশফি উত্তরা থেকে, এবং তিনি বলছেন যে ডেভিল ওয়ারশিপ নিয়ে তিনি ভৌতিক টিম থেকে কিছু শুনতে চান। ওকে, আপনি কি এই রিচুয়াল, অনেকগুলো রিচুয়াল আছে সেগুলো কেউ করতে চান? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ওয়ারশিপটা আপনি কেন করতে চান সেটা আমার জানা দরকার। আর আমার মনে হয় যে এটা খুব ভালো কিছু না, এবং যদি আপনি মানে একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে অনেক ঘটনা, মানে অনেক উল্টাপাল্টা অনেক কিছু ঘটতে পারে। এনিওয়েজ, অনন্যা আমাদের লিখেছেন আমাদেরকে যে তিনি আজকে অনেক খুশি। ডেফিনেটলি আমরা সবাই খুশি, বাংলাদেশ উইন করেছে। এছাড়াও আমাদের SMS করেছেন ফ্লোরিন। তিনি বলেছেন যে তার যে নেইবার আছে সেই নেইবারটি বলছেন যে আওয়ার নেইবার ইজ ভেরি স্ট্রেঞ্জ, এবং ইন নাইট দে ডাই অ্যান্ড ইন মর্নিং দে বিকাম অ্যালাইভ। আমি ঘটনা পুরোপুরি জানতে চাই যে রাতে আপনার নেইবাররা মারা যায় এবং দিনের বেলায় আবারও বেঁচে ওঠে, এই ব্যাপারটা কিভাবে ঘটে এবং আপনি সেটা কিভাবে জানেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি আপনাকে আরো একবার বলছি যে bhootfm@radiofurti.fm। এখানে আপনি ইচ্ছা করলে আমাদেরকে জানাতে পারেন যে ঘটনাটা মানে ব্যাপারটা কি। ময়মনসিং থেকে আমাদের লিখেছেন হলি। এছাড়া আমাদের SMS করেছেন স্বপন, SMS করেছেন আমাদের নির্ঝর, এবং SMS করেছেন নুরু, SMS করেছেন বিথি ময়মনসিং থেকে। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি। আমরা আরেকটা ঘটনা শুনে আসবো, আমাদের একজন গেস্ট রয়েছেন তার কাছ থেকে শুনবো। আচ্ছা, আমি প্রথমে আপনার পরিচয়টা একটু সবার কাছে বলি যে আপনি কে। আমি হচ্ছে রাবেয়া রাবু, আমি লালমাটিয়া থেকে এসেছি। ওকে, তো রাবু বলি। হ্যাঁ রাবু, আপনাকে যেটা বলবো যে আপনি আপনার বাবাকে নিয়ে আপনার বাবার কাছ থেকে শোনা একটা ঘটনা আমাদেরকে বলছেন। তার আগে একটা ঘটনা একটু মানে হিন্ট দিবেন আপনি, যে মানে আপনি কোন একটা জায়গায় ছিলেন, কোন একটা কোয়ার্টারে, যেখানে খুব উদ্ভট টাইপের ঘটনা ঘটতো এবং অনেকে এক্সপেরিয়েন্স করেছে, মানে ঢাকার বাইরে কোন একটা জায়গায়, রাইট? জি। তো ওই আপনাদের মানে লাইফে যে প্যারানরমাল যে ব্যাপারগুলো ঘটেছে তার কিছু কিছু ব্যাপার আগে বলেন, যে আপনারা এই প্যারানরমাল ঘটনার সাথে জড়িত মানে পরিচিত আপনার কিরকম বয়স থেকে? আমি অনেক ছোট থেকে, মানে স্টিল নাও আমাদের বাসায় যে আমার দাদু আছেন তার মা পেট থেকে সাপ হয়েছে, যেটা জিন। ও মাই গড, আমার নিচের চোখে দেখা, আমি দেখেছি। এটা আপনি দেখেছেন? স্টিল নাও আছে, আমাদের বাসায় আছে। এবং কেউ যদি আপনাদের সেটা ইনভেস্টিগেট করতে চায় বা যেতে চায় তাহলে আপনি সেটা পারবেন ব্যবস্থা করতে, রাইট? হোপ সো, কারণ এগুলো অনেক প্রবলেম হয় তো। বাট এটা আপনাদের ফ্যামিলির সবাই জানে? এটা আমাদের ফ্যামিলির সবাই জানে। ওকে, তো আপনার বাবার কাছে যে ঘটনাটা শুনেছিলেন সেই ঘটনাটা এটা হচ্ছে যুদ্ধের কিছু পরের কাহিনী। আমার বাবা, আমার চাচা আর আমার ফুপা একদিন বিকেলে, আমার মানে দাদু বাড়ি হচ্ছে মানিকনগর, আমরা পাবনায় থাকি, আর আমার হচ্ছে নানু বাড়ি হচ্ছে নগর বাড়ি। ওকে, তো আমার বাবা বিয়ে করার পর আমার মাকে নগর বাড়িতে রেখেছিলেন যুদ্ধের জন্য। তো আমার বাবা তখন স্টুডেন্ট ছিলেন, চাকরি ছিল না। তো একদিন আমার মাকে দেখার জন্য নগর বাড়িতে যান। তো গিয়ে দেখেন আমার মা নেই, বেড়াতে গিয়েছেন। তো আমার নানু তখন বলে যে এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তোমরা যেও না, এই রাস্তাটা অনেক ভালো না, তো তোমরা পরে যাও, সকালে যাও। তো আমার বাবা, চাচা আর ফুপা তখন ইয়াং ছিলেন, তো তারা এগুলো বিশ্বাস করে না। তারা হাঁটা শুরু করে যে না, আমরা আজকেই যাব। তো যাওয়ার পরে যে মানিকনগর যেটা, সেটা হচ্ছে উত্তরের দিকে। তো তারা আকাশে, আর সেটা যেতে মাত্র 3 থেকে 4 ঘন্টা লাগে। তো যেতে যেতে তাদের সন্ধ্যা হয়ে যায়। তো আকাশে একটা তারা মানে ফলো করে তারা যেতে শুরু করে, কিন্তু তারা উত্তরের দিকে যখনই যেতে চায় তারা দক্ষিণের দিকে চলে যায়।
মানে তারাটা সরে যাচ্ছে। হ্যাঁ, তারাটা সরে দক্ষিণের দিকে চলে যাচ্ছে। তারা যত চেষ্টা করছে উত্তরের দিকে যেতে, কিন্তু তারা কিছুতেই পারতেছে না। তো তাদের গা হাত পা অনেক ভারী হয়ে গেছে। ভারী হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখে পিছন থেকে অনেক শব্দ হচ্ছে, যে পালকি নিয়ে যায় না, বিয়ের পালকি, মানে সন্ধ্যার পরে পালকি নিয়ে যাচ্ছে। তো পিছনে তাকিয়ে দেখে যে 4 জন মানুষ নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার সাথে সাথে কেউ উধাও। তো তাদের গা তো আরো অনেক ভারী হয়ে যায়। তারা তো হাঁটা শুরু করার পর অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছায়। অন্য একটা গ্রামে গিয়ে যেখানে তাদের যাওয়ার কথা ছিল না। তারপর ওখানে একটা লোকের সাথে তাদের দেখা হয়। তখন আমার বাবা একটু সাহসী ছিলেন, তারা এগুলো বিশ্বাস করেন। তো তারপরেও সাহস করে বলছে যে এটা কোন গ্রামে আসছে আমরা। তো বলে এটা তো সোনাপদ্মা, তোমরা কোথায় যেতে চাও? বলে আমরা তো মানিকনগরে যেতে চাই। বলছে ওটা তো উত্তরের দিকে, তোমরা দক্ষিণের দিকে আসছো কেন? বলে কি দেখেন, আমরা অনেক চেষ্টা করতেছি উত্তরের দিকে যেতে, কিন্তু কিছুতেই পারতেছি না। তো বলতেছে ঠিক আছে, দেখাই দিল উত্তরের দিক। তারা গেল, যাওয়ার পর যেতে যেতে মানে অনেক কষ্ট করে তারা যাচ্ছে। যাওয়ার পরে পিছনে দেখে একটা শব্দ হচ্ছে। তো আমার চাচা, মানে আমার বাবার ফুপার থেকে একটু বেশি সাহসী। তো বলতেছে তোরা আয়তুল কুরসি পড়, কিছুতে আয়তুল কুরসি পড়া বন্ধ করবি না, আর পিছনের দিকে তাকাবি না তোরা। তারপরে আমার চাচা কিছু দূর হাঁটার পরে বলছে না, এত শব্দ, দেখি তো পিছনে কি। এক নজর দেখে যে পিছনে অনেক লম্বা একটা লোক, নাকি পাঞ্জাবি পরা, অনেক বড়, তার হচ্ছে দাড়ি এবং অনেক বড় চোখ, তাদেরকে ধরার চেষ্টা করতেছে। তখন আমার চাচা তো সামনে তাকাইছে। তাকানোর পর আমার বাবার ফুপাকে বলছেন যে তোরা আয়তুল কুরসি পড়া বন্ধ করবি না, তোরা হাঁটে। ওদের গা তো আরো ভারী হয়ে গেছে, তারা তো হাঁটতে পারতেছে না। তারপর দেখি সামনে একটা লোক মানে হারিকেন নিয়ে আসতেছে, কারণ তখন গ্রামে রাতের বেলায় গরু দেখার জন্য হারিকেন নিয়ে অনেকেই বের হয়। তো উনি বের হয়েছেন। তখন বলতেছে কি এটা কোন গ্রাম? হ্যাঁ, তো বলতেছে এটা লেওলাইপাড়া গোরস্থান, তোমরা এখানে কিসের জন্য? এবং যেখানে যেতে 3 থেকে 4 ঘন্টা লেগে, সেখানে আব্বুদের অলরেডি মানে মধ্যরাত হয়ে গেছে অনেক। তারপরে ওনা বলছে এটা তো লেওলাইপাড়া গোরস্থান, তোমরা এখানে আসছো কেন? তো বলছে আমরা না মানিকনগর যেতে চাচ্ছি, কিন্তু আমরা কিছুতেই যেতে পারতেছি না। বলতেছে এটা তো উত্তরের সাইড, এটা তো দক্ষিণ, তোমরা এখানে আসছো কেন? বলতেছে কি দেখেন, আমরা তো যেতে পারতেছি না, আপনার কাছে তো হারিকেন আছে, আপনার যদি কষ্ট না হয় তাহলে আমাদেরকে একটু কি আগিয়ে দেবেন? তো বলতেছে কি দেখে কি তারা তো রীতিমতো কাঁপতেছে ভয়ে। বলছে ঠিক আছে, আপনাদের উপকারটা আমি করব। তারপর তাদেরকে নিয়ে গিয়েছে হারিকেন সহ। আর এইসব জিনিস আলো দেখে অনেক ভয় পায়, তখন বাবাদের গায়ে একটু ইজি হয়েছে। তারপরে বাবারা আমাদের বাড়ির উঠানে গিয়ে, আমার চাচা তো ওটা দেখছেন, দেখার পর অজ্ঞান হয়ে পড়ে গেছে, মানে উঠানে গিয়ে পৌঁছেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপরে তার মুখে পানি টানি ঝাপটা দিয়ে তারপরে বলছি কি হয়েছে? বলে আমি একবার পিছনে তাকাইছিলাম, তাকাই দেখি এরকম লম্বা একটা মানুষ, মানে পাঞ্জাবি পরা, অনেক বড় তার দাড়ি এবং অনেক বড় চোখ করে আমাদেরকে ধরার অনেক চেষ্টা করতেছিল। আয়াতুল কুরসির আলোটা না থাকলে আমরা হয়তোবা বাঁচতে পারতাম না। এবং তাদের আমাদের বাড়িতে পৌঁছাতে সময় লাগছে, মানে ভোরের আজান পড়ে গেছে, 3-4 ঘন্টার রাস্তা, তাদের ভোরের আজান পড়ে গিয়েছে। তারপর থেকে আমার বাবা একটু হলেও বিশ্বাস করে যে আদৌ ভূত বা এরকম টাইপের কিছু আছে। ওকে, আচ্ছা, আমরা আবার কিছু এসএমএস এ যাবো। থ্যাংক ইউ আমাদেরকে এই ঘটনাটা শেয়ার করার জন্য। তরুণ আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে এই মাত্র আমি যে আদমখোরের কাহিনীটা শোনানো হলো, সেই আদমখোরের একই রকম ঘটনা তার ভাইয়ের ক্ষেত্রেও ঘটেছে। তরুণ ময়মনসিং থেকে লিখেছেন। তরুণ, আমি বলবো যে আপনার যে ঘটনাটা আছে সেই ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদেরকে ইমেল করবেন ডেফিনেটলি, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার জানাতে ভুলবেন না। আফসানা এবং তমাল লিখেছেন, ভাইয়া বাংলাদেশ পেল জয় আর তোমরা দেখাচ্ছ ভয়, অল দ্য বেস্ট ভূত এফএম। থ্যাংক ইউ, বেশ মিলে গেছে ব্যাপারটা, যে বাংলাদেশ ছিনিয়ে নিয়ে আসতে পারে জয় আর ভূত এফএম আপনাদেরকে দিতে পারে যেটা সেটা ভয়। বাংলাদেশ জয় দিবে, আমরা ভয় দেব। রকিব লিখেছেন গুলশান থেকে, অনেক দিন আগে আমাদের বাসার সিঁড়িতে রাত 3:30 মানে 3:30টায় শুনতে পায় কেউ নুপুর পরে মানে নাচছে, এরকম শব্দ তিনি শুনতে পেতেন। এই পাশে গিয়ে আরো কোনো ঘটনা আছে রকিব? যদি থাকে তাহলে আমাদেরকে জানান, আমরা ইন্টারেস্টেড যে আপনার বাসায় নিশ্চয়ই, মানে আপনি একদিনের ঘটনা বলেছেন, যদি মানে এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে বা অন্য কোনো ঘটনা থেকে আমাদের সাথে শেয়ার করবেন ডেফিনেটলি। শাহিন খুলনা থেকে লিখেছেন, খুলনা সোনাডাঙ্গা থেকে তিনি লিখেছেন যে ভাইয়া খুব মজা লাগছে আজকের শোটা, থ্যাংক ইউ সো মাচ। আমরা ট্রাই করছি আসলে, এবং মজা লাগার কোনো কৃতিত্ব আসলে আমাদের নেই, এই পুরোপুরি কৃতিত্বটা আপনাদের, কারণ যে ঘটনাগুলো আমরা পাই সেগুলো আপনাদের কাছ থেকেই পাই, আপনারাই পাঠান এবং সেগুলো আপনাদেরকে শোনাই। মানে এটা অনেকটা ওই যে মাছের তেলে মাছ ভাজার মতো। যাই হোক, আমরা মাছ
বা তেল, এই সমস্ত ব্যাপারে একটু এড়িয়ে চলি। এগুলো হচ্ছে আবার যে রূপকথার বা ভূতের গল্প যেগুলো, সেগুলোতে থাকে এরকম যে মাছ, তারপরে তেল, এই সমস্ত ব্যাপারে অনেক ঝামেলা আছে। ইব্রাহিম লিখেছেন যে উই আর অলওয়েজ উইথ বাংলাদেশ অ্যান্ড ভূত এফএম। ও মাই গড, আমি খুবই 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 বেশি রকমের অনার্ড হলাম আমাদের ভূত এফএম টিমের সবাই যে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমরাও কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি, বাংলাদেশ টিমের সাথে রয়েছি। একটা দিকে মিল আছে, আপনারাও বাংলাদেশ টিমের দিকে, আমরাও বাংলাদেশ টিমের দিকে। নাফিস লিখেছেন যে আমার গার্লফ্রেন্ড আমার চেয়ে আপনাদের ভূত এফএম এর গল্প বেশি লাইক করে, তার মানে যারা আসেন এখানে, যারা আপনাদেরকে ঘটনাগুলো শোনান, সেই ঘটনাগুলো তিনি অনেক বেশি পছন্দ করেন। আপনিও পছন্দ করার চেষ্টা করুন, তাহলে পরবর্তীতে শেয়ারিংটা বাড়বে। যাই হোক, চলে যাব এবার একটা গানে। ইন দ্য মিন টাইম আমি বলবো যে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর একটা গান শুনে আসবো। আজকে ভীষণ আনন্দের দিন, তারপরে অনেক দারুণ দারুণ সব গল্প আছে। আশা করছি একে একে সেই ঘটনাগুলো আপনারা সবাই জানতে পারবেন। চলুন একটা গান শুনে আসি। ভূত এফএম। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম। ঘড়িতে সময় 12:38। আর আমরা পাচ্ছি আপনাদের SMS। আর আমরা আরো যারা SMS করতে চাচ্ছেন বা এখন SMS করেননি, করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে বলি যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, একে একে সেই ঘটনাগুলোতে আসবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো আমাদেরকে 11 ঘোস্ট তারা আমাদের SMS করে বলেছেন যে সবাই মিলে তারা ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং তিনি বলছেন যে সুমন ভাইয়ের গতবারের কাহিনী এখনো ভয় দিচ্ছে। ডেফিনেটলি আজকের কাহিনীগুলো আগামী সপ্তাহ পর্যন্ত ভয় দেবে, সেরকম আশা করব। আচ্ছা, আরেকজন আমাদের SMS করেছেন আমিনুল, তারপরে মোজাম্মেল এবং সাইমুম। তারা সবাই বলছেন যে উই আর ভেরি প্রাউড অফ বাংলাদেশ ক্রিকেট টিম। ওকে, বাংলাদেশ ক্রিকেট টিম আসলে আজকে ঝলসে উঠেছিল এবং তারা একটা বিরাট কিছু দেখিয়েছে, সেটা আমরা অবশ্যই স্বীকার করি এবং আশা করছি সামনের দিনগুলোতে বাংলাদেশ এরকম অনবরত চমক দিয়ে যাবে আমাদেরকে, এবং আমরা নিরাশ হব না আশা করছি। যাই হোক, আমি আরো একটা ঘটনা আপনাদের সামনে জানাতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে ইমেইলেই পেয়েছি আমি। লিখেছেন যে ভাইয়া, আমার নাম অন্তর এবং আমি মাদারীপুরে থাকি। ওকে, তো মাদারীপুর থেকে তিনি লিখেছেন, ভাইয়া আমি যে ঘটনাটা বলছি 1 ইয়ার আগে ঢাকার মিরপুরের একটা কলেজের কথা তিনি বলেছেন। সেই কলেজ একটা প্রাইভেট হোস্টেলে ঘটে যাওয়া একটি ঘটনা। তখন আমি সেই কলেজে 2nd ইয়ারে পড়ি অ্যান্ড আমি একটি হোস্টেলে থাকি। হোস্টেলে ঘটনাটি ঘটেছে। ওকে, তিনি বলেছেন যে যেহেতু আমরা প্রাইভেট হোস্টেলে থাকতাম, তাই সেখানে রুলস থাকা সত্ত্বেও আমরা তেমন কেয়ার করতাম না। তেমন একটি রুলস হলো, এক রুমের স্টুডেন্ট অন্য রুমে কোনো কাজ ছাড়া যেতে পারবে না, বাট আমরা এটি কেয়ার করতাম না। আমার রুম ছিল আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু। আমার রুমে এন্ড আমার এক ফ্রেন্ড আজাদ, আমি এবং আমার একটা ফ্রেন্ড আজাদ থাকতাম। আমাদের বিল্ডিং ছিল 5th ফ্লোরে, আমার রুম ছিল 3rd ফ্লোরে। আমার রুমে প্রতি রাতে আড্ডা হতো প্রায় 3টা থেকে 3:30 পর্যন্ত। আমরা প্রায় 10-12 জন একসাথে আড্ডা দিতাম। তখন আমাদের কলেজে সামার ভ্যাকেশন চলছিল, তাই প্রায় স্টুডেন্ট রাতে ওদের বাড়িতে চলে গেছে, অল্প কয়েকজন ছাড়া। তো যথারীতি এক রাতে আমি এবং আরো 3 জন ফ্রেন্ড মিলে কার্ড খেলছিলাম। তখন প্রায় রাত 2:30 থেকে 2:45 হবে। এন্ড রাত যেহেতু অনেক হয়েছিল, তাই আমাদের কিছুটা ক্ষুধা লেগেছিল। তো আমরা সবাইকে বললাম কার রুমে কি খাবার আছে নিয়ে আয়, তারপর সেগুলো হচ্ছে এক জায়গায় করে খাওয়া হবে। এখন যে ঘটনাটা ঘটেছিল যে একজনের মধ্যে, তার নাম হচ্ছে তুমান। আচ্ছা, সে তুমান বলল যে তার রুমে খাবার আছে, আর আমরা ওকে বললাম যে খাবার নিয়ে আসতে, এবং খাবার আনতে ও রুমে গেল। রুম ছিল 2nd ফ্লোরে। তো চলে যাওয়ার পর আমি, শুভ এন্ড আজাদ কার্ড খেলা রেখে গল্প করা শুরু করলাম। প্রায় 20 মিনিট পার হয়ে গেছে, তুমান আসছে না দেখে আমরা ওর রুমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা ভাবছি
ওর রুমে ও একা আছে। তো আমরা ওর রুমে গেলাম এন্ড গিয়ে আমাদের লাইফের মোস্ট হরেবল থিং এক্সপেরিয়েন্স করলাম। গিয়ে আমরা যা দেখলাম তা হলো তুমান ফ্লোর থেকে 1 ফুট ওপরে, তুমান ফ্লোর থেকে 1 ফুট ওপরে, এবং ওর সামনে কালো ছায়ার মতো সামথিং দাঁড়িয়ে আছে এবং ওর গলা চেপে ধরে রেখেছে। এটি আমাদের দিকে একবার তাকালো, দেন জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। জানালাটা ছিল গ্রিল দেয়া, সো ইট ওয়াজ ইম্পসিবল যে কেউ একজন জাম্প করে থ্রু দ্য উইন্ডো চলে যাবে। তুমান আনকনসিয়াস হয়ে পড়ে গেল। এসব দেখে শুভ অজ্ঞান হয়ে গেল। শুভ ছিল একটু ভীতু টাইপের। আমি এবং আজাদ কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে গেলাম এবং দেন আমি এবং আজাদ টিচার হোস্টেলের ম্যানেজারকে ফোন দিয়ে আসতে বললাম। অন্য কিছু ফ্রেন্ডকেও ডাকা হলো এবং কিছুক্ষণ পর টিচার ম্যানেজার আসলেন এবং তুমানের জ্ঞান ফিরে এলে তাকে আমরা জিজ্ঞেস করি যে কি হয়েছিল। তখন সে যা বলে তা হলো যখন ও রুমে যায়, এই ঘটনাটুকু ভালো করে শুনবেন, যখন ও রুমে যায় তখন ও দেখে কেউ একজন ওর বেডে চাদর মুড়ি দিয়ে বসে কাঁদছে এবং তুমান ভাবে এটি ওর রুমের নিউ রুমমেট এন্ড ওর ঘাড়ে জাস্ট হাত রাখে, দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সেটি ওর দিকে তাকালে দেখে একটি কালো ছায়ার মতো সামথিং, মানে মুখটা ছায়ার মতো হবে হোপফুলি, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। এরপর এটি ওর গলা চেপে ধরে এন্ড দেন ওর আর কিছুই মন নাই। পরে আমরা ওর রুমমেটকে খুঁজে পাই অন্য আর এক রুমে। সে আড্ডা দিচ্ছিল এমন অবস্থায়। সে ছিল আমাদের 1 ইয়ারের জুনিয়র, তাই সে আমাদের সাথে আড্ডা না দিয়ে অন্য একটা রুমে আড্ডা দিচ্ছিল। পরদিন স্যার হোস্টেলে মিলাদ পড়িয়ে দেন এবং রুমটি লক করে দেন। এরপর আমরা এলাকার লোকদের কাছে বাড়ি সম্পর্কে জানতে চাইলে তারা বলে সেটা হলো যে ওই রুমে একটি ছেলে ছিল যে সুইসাইড করেছিল। এরপর থেকে মাঝে মাঝে প্রবলেম হতো, তাই বাড়ির মালিক বাড়িটি সেল করে দেয়। ওই বাড়ির একটি কাহিনী আছে, তা হলো নেক্সট টাইম যে বাড়িটা কেনে তার মেয়েও একইভাবে সুইসাইড করে এবং বাড়িটি অনেক দিন খালি থাকে। এন্ড দেন আমাদের স্যার তার বিজনেসের জন্য কম রেটে সেই বাড়িটা কিনে হোস্টেল বানিয়ে ব্যবহার করে। ওই জায়গা সম্পর্কে আরেকটা কাহিনী শুনি, তা হলো যে ওই বাড়িতে যেখানে বাড়িটি করা হয়েছিল 1971-এ সেখানে গণকবর ছিল। মিরপুর এলাকায় কিন্তু। এবং তিনি বলছেন যে আমার কয়েকটা কথা মিসিং হয়ে গেছে, তা হলো যে আমরা ছিলাম ওই হোস্টেলের ফার্স্ট ব্যাচ এবং অ্যানাদার জিনিস হলো যে রুমে যে ঘটনাটা ঘটেছে সেই রুমটা অনেকদিন খালি ছিল এবং ঘটনাটা ঘটে প্রায় 1 থেকে 1.5 উইক আগে তুমান ওই রুমে যখন শিফট করে। ওকে, যাই হোক, আমার কাছে এই ঘটনা খুবই ইন্টারেস্টিং লেগেছে। হোপফুলি আপনাদের কাছেও অনেক ইন্টারেস্টিং লাগবে। এবং আসলে জিনিসটা হচ্ছে কি যে আমি অনেকগুলো ইমেল এবারও পেয়েছি এরকম যে নিজেকে দেখা। আমি এই ব্যাপারগুলো না অনেকের সাথে ঘটেছে এবং আমি এরকম অনেক মানুষকে চিনি যারা নিজেই নিজেকে দেখেছেন। এরকম ঘটনা কিন্তু ঘটে। সো আপনারা নিশ্চয়ই এরকম ঘটনা আছে, ঘটনাগুলো আমাদের কাছে শেয়ার করতে চাইলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নম্বরে। আর এই মুহূর্তে আমাদের আরো একজন গেস্ট রয়েছেন। এর আগেও আমরা তার কাছে অনেক ঘটনা শুনেছি। এর আগের সময়ের অভাবে হয়তো অনেক কিছু মিস হয়ে গিয়েছিল। আজকে তিনি বলবেন, আপনার নামটা একটু বলবেন। আমি তপু, মিরপুর থেকে। আচ্ছা তপু, আপনার আজকে যে ঘটনাগুলো আপনি শেয়ার করতে চান তার মধ্যে থেকে প্রথম যে ঘটনা সেটা মানে কি ঢাকাতেই ঘটেছিল নাকি অন্য কোথাও? হ্যাঁ, আমি যে ঘটনাটা শেয়ার করবো ওটা ঢাকাতেই। তবে ঘটনাটা বলার আগে একটু আগে যে আপনি ইমেলটা পড়লেন ওর সম্পর্কে আমি একটু কিছু বলতে চাই। শিওর, বলেন। তো আপনার কাছে যে মানে ইমেলটা আসছে ওটা বলা হয়েছে একটা হোস্টেলের কথা। তো ওইখানে কেউ হয়তোবা একাধিক ব্যক্তি সুইসাইড করছে। তো সুইসাইড জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানুষ যখন মানে মারা যায়, মানে অপঘাতে মৃত্যু যেটাকে বলা হয় আর কি, ওই অপঘাতে মৃত্যুটা এরকম হয় যে তার আত্মাটা চলে যায় না, তো থেকে যায় এবং ওটা অতৃপ্ত থাকে। তো যদি আপনি ভূতে বিশ্বাস করেন বা অলৌকিক কিছুতে বিশ্বাস করেন, কারণ অহরহ আমাদের সাথে আমাদের আশেপাশে হয়তো বা কারোর সাথে ঘুরতেছে এমন কিছু, তো যাই হোক, তো এই আত্মাগুলা দেখা যায় তখন অনেক সময়, বিশেষ করে যখন নির্জন সময় হয় আর কি, তো তখন দেখা যায় তাদের দেখা যায় অথবা তারা কখনো হয়তোবা কারো সামনে পড়ে যায়। আমি কথাগুলো বললাম কারণ আমি যে ঘটনাটা বলবো আমার লাইফের, তো ওই ঘটনাটা এটার সাথে রিলেটেড। তার আগে আমি ছোট্ট করে একটা ঘটনা বলি। রেডিও ফুর্তিতে আমি যেদিন প্রথম আসলাম, তো সেদিন একটা ঘটনা বলি।
হয়তোবা রেডিও ফুর্তিতে যারা আছে, যারা ভূত এফএম এর সাথে জড়িত, তারা হয়তোবা জানে না যে রেডিও ফুর্তিতে রাত জেগে অনেকগুলো মানুষ পাহারা দেয়, তাদের লাইফে অনেকগুলো ঘটনা আছে। তো সেদিন আমার সাথে আমার এক বড় ভাই তরু ভাই, যে এখন উপস্থিত স্টুডিওতে, আমরা দুইজন একজনের ঘটনা মানে শুনেছিলাম। তো ছোট্ট করে সেটা ঘটনাটা বলি, তারপর আমার ঘটনাটা আমি যাচ্ছি। তো রেডিও ফুর্তির নিচে নাইট গার্ড সে একজন। তো তার কাছে আগ্রহী আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা চাচা, আপনি কখনো কি ভূত টুত কিছু দেখেন নাই, বা আপনার লাইফে এমন কোনো ঘটনা নাই, একটু শোনান আমাদের, একটু শুনি, যেহেতু আজকে ভূতের গল্প শুনতে আসছি বা বলতে আসছি, একটু কিছু শোনান। তো সে তার লাইফের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বললো যে সে একদিন রাতের বেলা রাস্তায় হাঁটতেছিল, গ্রামের রাস্তায়, মানে সে তার এক আত্মীয় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রাতে ফিরতেছিল। তো সে তার সামনে একটা অদ্ভুত একটা প্রাণী দেখছে। ওটাকে আপনি বিড়ালও বলতে পারেন, আবার বিড়াল না বলে অন্য কিছু বলতে পারেন। কারণ বিড়ালটা ছিল ওটার সাইজের চেয়ে অনেক বড়, মানে সাধারণ বিড়ালের চেয়ে অনেক বড়। তো যাই হোক, এই ঘটনা আমি আর বেশি দূর যাব না, আমার এক্সপেরিয়েন্সে চলে যাই। জাস্ট আমি একটু নলেজ দিতে চাইলাম ভূত এফএমদের, যে আপনাদের আশেপাশে মানে ব্যাপারটা হচ্ছে কি যে এই যে প্যারানর্মাল ব্যাপার স্যাপার নিয়ে এক্সপেরিয়েন্স, এই ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যে কাউকে যদি জিজ্ঞেস করেন, মানে যে কোনো মানুষকে রাস্তায় দাঁড়িয়ে একদম স্ট্রেট যে কোনো মানুষ, যেটা প্রথম মানুষটা আপনার সামনে পড়বে, তাকে যদি বলেন যে আপনি এরকম কোন ঘটনা কি জানেন, হ্যাঁ সে জানে। মানে এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে যে ঘটনা জানে না, বা এরকম একটা ঘটনাও তার জীবনে, মানে নিজের জীবনে না হোক, তাদের পরিবার, তাদের ফ্যামিলি বা চারপাশের বন্ধু বান্ধব কারো জীবনে ঘটেনি বা তার কানে আসেনি, মানে ঘটনা কানে এসছে। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। আচ্ছা থাক, আর এই ব্যাপার নিয়ে আমরা কথা না বলি। ওকে। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব, গত অনুষ্ঠানে আমি সুমন ভাইয়ের সাথে ওই ঘটনাটা শেয়ার করছি। তো সুমন ভাই আমাকে অনেকবার বলছে যে থাক, বলার দরকার নেই। তো তারপর আমি বলবো, তবে আমি লিসেনারদের রিকোয়েস্ট করবো, প্লিজ কাইন্ডলি এরকম কোন স্টেপ নিবেন না, কারণ হয়তোবা এটা আপনার লাইফের জন্য খুব খারাপ হতে পারে। তো যাই হোক, তখন আমাদের বয়স ছিল অনেক অল্প। তো অল্প বলতে এত অল্প না যে কোনো কিছু বুঝি না, মানে কেবল আমরা তখন মাধ্যমিক পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছি। হাতে অবসর সময় একদম মানে অফুরন্ত যাকে বলে, শেষ, মানে সেই সময় শেষ করা যায় না, এরকম একটা অবস্থা। সারাদিন ঘুরি ফিরি আড্ডা দিই, মানে দেখা যায় আড্ডা দিতেও তখন বোরিং লাগে। তো তখন আমাদের মধ্যে কিছু ফ্রেন্ড ছিলাম আমরা, যারা আমাদের এই প্যারানর্মাল জিনিসগুলোর প্রতি আমাদের আকর্ষণ ছিল। তো তার মধ্যে একটা ফ্রেন্ড ছিল, সে রনি। তো সে গুলশানেই থাকতো। তার বাসায় আমাদের বেশিরভাগ আড্ডা দেওয়া হতো। একদিন আমরা ঠিক করলাম যে আমরা চক্রে বসবো। আচ্ছা। তো হঠাৎ করে এমন, মানে অনেকদিন থেকে এমন করতেছে, হঠাৎ করে একদিন রনি বলল, আচ্ছা ঠিক আছে, আজকে আমার বাসা খালি আছে, তোরা আসতে পারিস। তো ওর বাসাটা ছিল ডুপ্লেক্স। তো আমরা একদিকে একদম কোনার একটা রুম, যে রুমটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়তো এক সময়। তো ওই রুমটা বেছে নিলাম। ওই রুমের মধ্যে কোনো জিনিসপত্র নাই, আর তেমন একটা জিনিসপত্র নেই। তো তারপরও যা ছিল আমরা সব পরিষ্কার করে নিয়ে ওই রুমে বসলাম। আমি চক্রে বসার নিয়মটা বলবো না, যতই আগ্রহী হোক লিসেনার, আমি চক্রে বসার নিয়মটা বলবো না, দরকার নেই। তো যাই হোক, এইটুকু বলে রাখি যে চক্রে বসতে হলে অ্যাটলিস্ট 8 জন মানুষ লাগে, উভয় লিঙ্গের, মানে ছেলে মেয়ে। তো আমরা তো মেয়ে কাউকে পাইনি রাত্রেবেলা, যেহেতু তো আমরা ছেলেই ছিলাম সবাই। তো আমরা সবাই গোল হয়ে বসছি একসাথে। বসার পরে চক্রের যে মানে নিয়মগুলা, ওই নিয়মগুলা ফলো করতেছি। তো সবার মধ্যে একটা কনসেন্ট্রেশন আনতে হয়, যে মৃত মানুষের প্রতি বা মৃত আত্মার প্রতি। আর ঘরটাকে করতে হলো একদম মানে আলো শূন্য না এইরকম। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে বিশ্বাসটা রাখতে হয় যে হ্যাঁ মনের মধ্যে আসলে সেরকম কিছু ঘটবে, আত্মা বলতে একটা কিছু আছে, বা ভৌতিক কোন একটা কিছু আছে, প্যারানর্মাল কিছু একটা আছে। তো যাই হোক, আমরা যখন সবাই একসাথে মানে এমন কনসার্ন হয়েছি, হওয়ার পরে হঠাৎ করে আমাদের ঘরের লাইট অফ হয়ে গেল। আচ্ছা। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, লাইট যেটা ছিল ওটা ছিল মোম। তো আর ঘরের জানলা টালনা সবকিছু বন্ধ ছিল, ওইখানে বাতাস ঢোকার কোনো প্রশ্ন। সাধারণত এরকমই হয়, মানে আমি যেটা বলবো যে প্রথমে দেখা যায় যে কেউ যদি লক্ষ্য করে, তাহলে কোনো একজন, মানে এই ব্যাপারটা আমার জীবনেও ঘটেছে জন্য বলছি, মানে মোমের আলো হঠাৎ করে কাঁপতে শুরু করে, কোনো বাতাস ছাড়াই অকারণে কাঁপতে শুরু করে। আমরা যেভাবে বসেছিলাম, মোমগুলো ছিল আমাদের পেছন সাইডে, একদম পেছন সাইডে, সুতরাং দেখা যাচ্ছিল না। গতবার যে সুমন ভাই বললো যে একটা ডিজাইনের কথা বললো, যে ঘরের মেঝেতে আঁকা ছিল পেন্টাগ্রাম। তো এই পেন্টাগ্রাম, ওই চক্রে বসার জন্য একটা পেন্টাগ্রাম লাগে। তো যাই হোক, যেই চক্রে বসতে চাক না কেন, পেন্টাগ্রামটা ছাড়া চক্রে বসা যাবে না।
তো আমরা যখন এভাবে বসছি তো হঠাৎ করে বললাম তো লাইট অফ হয়ে গেল, মানে মোমগুলো নিভে গেল, এবং ঘরের মধ্যে মনে হচ্ছে কিছু একটা আছে। আমাদের সবার হাতে হাত ধরা, মানে আমরা অন্ধকার, কিন্তু কেউ কাউকে দেখতেছি না বা অন্য কিছু, মানে জাস্ট আমরা ফিল করতেছি সামথিং ইজ হেয়ার, এরকম একটা কিছু একটা অস্বাভাবিক। তো হঠাৎ করে হুটুপুটি শুনতেছি যে মানে কারোর সাথে ধস্তাধস্তি হচ্ছে। তো আমাদের সাথে আরেকটা ছেলে ছিল, মানে আমাদের ফ্রেন্ড আসলাম, ও হঠাৎ করে মানে ভয়ে চিৎকার দিয়ে উঠছে। আচ্ছা। আর আসলামের পাশে ছিল রনি। তো বলতেছে যে রনি যেন কি হয়েছে। তো সাথে সাথে আমি উঠে লাইট অন করছি, রুমের লাইটটা অন করার পর দেখতেছি রনি সেন্সলেস মেঝেতে পড়ে আছে, সবাই মানে ছড়াই ছিটা চলে গেছে। আমার সাথে যার হাত ধরা ছিল এই পাশে তাদের দুজনের হাত আমি ছাড়ি নাই তখনও, মানে ওই অবস্থায় আমি তাদের নিয়ে উঠে লাইট অন করছি। আচ্ছা। তো যাই হোক, তো রনিকে নিয়ে আমরা ওর রুমে চলে গেলাম। ওর রুমে চলে যাওয়ার পরে ওর মুখে পানি ছিটা দিলাম। তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পর ওর সেন্স ফিরে, এবং সেদিন ওর বাসায় কেউ ছিল না। এটা ছিল আমাদের জন্য সবচেয়ে মানে ভীতিকর। এবং আমরা যে 8 জন ছিলাম, 8 জন আমাদের লাইফে মনে হয় এত চরম ভয় কখনো পাই নাই। যে আমরা তখনও ফিল করতেছিলাম যে সামথিং ইজ হেয়ার, এবং আমাদের আশেপাশে কিছু একটা আছে, অদ্ভুত একটা কিছু আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা ছিল যে রনি তারপরে প্রায় 2-3 মাস হসপিটালে ছিল, এবং সে একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে ছিল। আচ্ছা। সাইকিয়াট্রিস্টের বক্তব্য কি ছিল আসলে? সাইকিয়াট্রিস্টের বক্তব্য ছিল যে সে যখন মানে তাকে আমরা বলছি যে আমরা এমন চক্রে বসছিলাম, তো সে বলতেছে তার বক্তব্য, মানে সে তো বলবে, সে তো এইসব প্যারানর্মাল ব্যাপার না, সে তার কাছ থেকে আশা করা যায় না। সে বলতেছিল এইভাবে যে যখন আমরা এইভাবে একসাথে 8 জন বসছি এবং 8 জনের একটাই চিন্তা ছিল, তো একজনের সাথে যখন আরেকজন চিন্তা এরকম হয়, তখন একজনের সাথে আরেকজনের চিন্তা মিল হয়ে গেলে তখন ওটা যে কোনো যার মন একটু দুর্বল বা যার মানে কি বলবো, যার ব্রেন এইসব চাপ সহ্য করতে পারে না, তার উপরে এটার প্রেশারটা সবচেয়ে বেশি পড়ে। তো সে বলতেছে যে রনি ছিল আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল মনের দিক থেকে। তো সে এই জিনিসটা এতই বেশি বিলিভ করে ফেলছিল যে সে মনে করতেছিল আসলে ওইখানে একটা কিছু আছে, এবং সে এটা ওর উপরে ভর করছে। এবং চক্রে বসার মূল কথা হলো একজন মিডিয়া লাগে ওইখানে, যার উপরে আত্মাটা ভর করবে। রাইট। তো সাইকিয়াট্রিস্ট তারপরে মানে দীর্ঘ 3 মাসের মতো তাকে তার আন্ডারে রাখা হয়েছিল। রনি এখন ইংল্যান্ডে আছে, দেশে নাই। এবং ওর মধ্যে ও ছিল খুব হাসি খুশি একটা ছেলে, ইভেন কি এখন ওর সাথে আমার যোগাযোগ হয়, কিন্তু আগের মতো সেই প্রাণোচ্ছ্বাস ওর মধ্যে নাই, আমি এখনো খেয়াল করি। এবং আমাদের সাথে যারা ছিল আর বাকি 6 জন, রনি আর আমি বাদে আর বাকি 6 জন, তারা সবাই আর কেউ মানে বুদ্ধিটা ছিল আমার চক্রে বসার। অ্যাকচুয়ালি জিনিসটা মানে এই ব্যাপারে আমার একটু কৌতূহল বেশি। তো ওরা আর কেউ আমার সাথে সেভাবে আর যোগাযোগ করতে চায় না, বিশেষ করে রাতের বেলা। হ্যাঁ, সেটা খুবই ন্যাচারাল। এবং ব্যাপারটা আসলে সত্যি কথা বলতে কি আমার কাছে এটা মনে হয় যে কোন একজন আত্মা নিয়ে আসলাম, ঠিক আছে, মানে আমরা ওই সময় যে ওইজা বোর্ড ব্যবহার করি আসলে রাসেল ভাই, উইজা বোর্ড জিনিসটা আমি উইজা বোর্ড জিনিসটা নিজে মানে ব্যবহার করে দেখছি। উইজা বোর্ড জিনিসটা আসলে আর কিছু না, ওটা যে ব্যবহার করে তার উপরে ডিপেন্ড করে। না, ব্যাপারটা হচ্ছে যে এখন যেটা হয় যে এটা একটা বাণিজ্যিক দিক থাকতেই পারে, বা বাণিজ্যিক দিক হয়তো আছে। আমি সেই প্রসঙ্গে একেবারেই যাব না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওইজা বোর্ডে বা যেভাবে হোক না কেন আমরা আত্মা নামালাম, ভালো কথা, খুবই ভালো কথা। হয়তো নামলো, কোন একটা আত্মা এসে নামলো, আমরা ডাক দিলাম, খুব অন্তর থেকে ডাক দিলাম, বিশ্বাস করলাম কেউ একজন আসবে, আসলো। তারপরে কি করবেন আপনি যদি সে যেতে না চায়? এটারও একটা নিয়ম, সে বলো যে আমি নামছি, আমি যাব না। হ্যাঁ, এটারও একটা নিয়ম আছে। যেমন সবাই যখন হাত ধরে বসে, তো এটা নিয়ম হলো যখন আত্মাটা একজন মিডিয়ার উপর ভর করবে সাধারণত, তো যখন ভর করবে তাকে যা জিজ্ঞেস করা হবে হয়তোবা তার সে উত্তর দিবে অথবা দিবে না, তার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আর তাকে চলে যায় মানে তারে যখন সরাই দিতে হবে তখন সবার হাত ছেড়ে দিতে হবে, সবাই হাত ধরে বসতে হয়, ওইখানে হাত ছেড়ে দিতে হবে। এবং ওইখানে ছেড়ে দেওয়ার পর ওই যে জায়গাটা থাকে ওই জায়গাটা পুরোপুরি পরিষ্কার করে ফেলতে হবে, এবং প্রত্যেকেরই পরিষ্কার হইতে হবে ভালোভাবে। বুঝলাম, মানে তারপর যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, সেই অ্যাক্সিডেন্ট ঘটলে সেটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটে। এই যে অ্যাক্সিডেন্ট তো ঘটছেই। আমি সেটাই বললাম যে এই ব্যাপারটা নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা বা যারা চায় করতে তাদেরকে আমি এটা নিয়ে এখনো পরীক্ষা, এখন যারা চাচ্ছে তাদের কথা বলতে পারি না, তবে এটা নিয়ে কিন্তু এখন ব্যাপক হারে পরীক্ষা চলতেছে এবং আগেও চলছে। একদম। এবং সবসময় মানুষের এই ব্যাপারটা নিয়ে অনেক অনেক বেশি রকমের আগ্রহ, সেটা আমরা জানি, কিন্তু কিছু কিছু ব্যাপার নিয়ে আগ্রহ না থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করব। রাসেল ভাই, একটা জিনিস ইমাজিন করেন যে ঘরের মধ্যে 8টা ছেলে যাদের 15 আপ হয় নাই, 8টা ছেলে বসে আছে অন্ধকার,
তার মধ্যে একটা ছেলে হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে গেছে, কোন একটা শব্দ শোনা যাচ্ছে, ঘরের মধ্যে আলো অফ হয়ে গেল, কি অবস্থা? আমি সেটাই বললাম আমার কাছে যেটা মনে হয় যে আচ্ছা, এহসান আমাদের SMS করেছেন, আমি দেখতে পাচ্ছি এহসান SMS করে বলছেন যে তিনি বলছেন যে আমরা ভৌতিস্টকে খুব মিস করছি, আমি আমার ভাই ইভান কাজিন ছোটন সবাই মিলে রেডিও শুনছি, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আর হায়দার আমাদের SMS করেছেন, হায়দার SMS করে বলছে আচ্ছা হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আচ্ছা, এবং তিনি বলছেন যে মানে তিনি আমাদেরকে শুনছেন, থ্যাংক ইউ হায়দার আমাদেরকে শোনার জন্য। উর্মি লিখেছেন যে রাজশাহী থেকে যে আজ আমি এত আচ্ছা তিনি লিখেছেন যে এই তো ভয় দেখাও কেন ভাইয়া, আচ্ছা এই তো না হয়ে ব্যাপারটা হবে হয়তো এত ভয় দেখাও কেন। আচ্ছা যাই হোক, যে আমাদের কাজ সেটা আমরা দায়িত্বের সাথে পালন করছি আশা করছি, আর আপনার যে কাজ সেটা আমাদেরকে শোনা সবসময়, সেটা আপনি শুনছেন, আপনার কাছেও আপনি দায়িত্বের সাথে পালন করছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৌরভ লিখেছেন খুলনা থেকে যে ভাইয়া আচ্ছা আদমখোরের কথা আমি আগেও শুনেছি, তার মানে ব্যাপারটা দেখছি যে অনেক পাওয়া যাচ্ছে, উইটনেস পাওয়া যাচ্ছে এটার। সো বুঝতেই পারছেন যে ঘটনাগুলো ঘুরে ফিরে সেই ঘটনাগুলোই ঘটে বারবার করে, সেই ঘটনার মধ্যে থেকে আমরা হয়তো মানুষগুলোকে আলাদা পাই বা পরিস্থিতিটা একটু বদলে যায়। আচ্ছা এইরকমই আরেকটা ঘটনা আমি একটু পড়ে আপনাদেরকে শোনাতে চাই, আর সেটি হচ্ছে যে তিনি লিখেছেন, হ্যালো ভাইয়া, আমি মোবারক, আমি চট্টগ্রামের আগ্রাবাদের TNT এলাকায় থাকি। আমার জীবনে একটা ভয়ানক ঘটনা আছে, ঘটনাটি 2009 সালের। আমরা যেখানে থাকি সেখানে একটি স্কুল আছে, স্কুলের পেছনে একটু ঝোপঝাড়পূর্ণ ছিল, রাতের বেলায় কেউ ওই জায়গায় যেত না, বাট লোডশেডিং হলে আমরা বন্ধুরা সবাই মিলে আড্ডা দিতাম। একদিন আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, তখন রাত 9টা বাজে, লোডশেডিং ছিল। তখন হঠাৎ আমরা দেখতে পেলাম স্কুলের জানালাগুলো সব একটা একটা করে নড়ছে, মনে হচ্ছে কেউ জানালাগুলো হাত দিয়ে বাড়ি মারছে আর দৌড়ে আমাদের দিকে আসছে, কিন্তু ওই জায়গায় আমরা ছাড়া কেউ ছিল না। হঠাৎ তাকিয়ে দেখলাম দূর থেকে প্রচুর লম্বা কালো ধরনের চেহারার কি একটা আমাদের দিকে এগিয়ে আসছে। তা দেখে আমরা সবাই ভয়ে পালিয়ে যাই, কিন্তু আমাদের এক বন্ধু সাহস করে বসেছিল। কিছুক্ষণ পর আমরা সেখানে গিয়ে দেখি আমাদের এই বন্ধুটি অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তার মুখ দিয়ে লালা পড়ছিল, এবং যখন তার জ্ঞান ফিরে আসে তখন আমরা ওকে ওই ঘটনা সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছিলাম, বাট সে কিছু বলেনি আমাদেরকে। এর কয়েক মাস পরে আমার বন্ধুটি মারা যায়। এরপরেও আমাদের সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে, বাকি ঘটনাগুলো আমরা জানতে চাই, সেই জন্য আপনাকে ইমেইল করতে হবে। নিশ্চয়ই আমাদের ইমেইল করার নিয়মটি আপনি জানেন, তারপর যদি না জেনে থাকেন তাহলে বলবো যে bhutfm@radiofurti.fm আপনি আপনার মূল্যবান ইমেলটি পাঠিয়ে দিন, অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। ফোন নাম্বারটি এমন ফোন নাম্বার পাঠাবেন যে ফোন নাম্বারে আপনাকে পাওয়া যাবে বা রিচ করা যাবে। যাই হোক, আমরা একটা ছোট্ট ব্রেক নিব, ব্রেক নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। স্টে টিউন টু রেডিও ফুর্তি, কোথাও যাবেন না। আর SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আর চেষ্টা করবেন SMS এর সেই ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট করে যদি কোনো একটা ঘটনা আপনি আঁটিয়ে ফেলতে পারেন তাহলে তো খুবই ভালো। চলুন একটা গান শুনে আসি।